হ্যালো এভরিওয়ান। সো আমরা আজকে আমাদের যে সার্কিট থিওরেমস পড়তেছি সেই সার্কিট থিওরেমসের লেকচার 2 তে চলে আসলাম। তো এই লেকচার 2 তে আমরা আলোচনা করব হচ্ছিল থেভেনিন থিওরেম এবং নর্টন থিওরেম। যদি আমরা থেভেনিন থিওরেম করতে করতে লেকচার একটু বেশি বড় হয়ে যায় তাহলে হয়তো এই লেকচারে শুধু থেভেনিন থিওরেমটা করেই আমরা এটাকে ক্লোজ করব, পরবর্তী লেকচারে আবার নর্টন থিওরেমটা পড়ব, ঠিক আছে? তো আমরা থেভেনিন থিওরেমের দিকে ফোকাস করি। তো থেভেনিন থিওরেমটা কি একটু আমরা যদি বোঝার ট্রাই করি, এটা হচ্ছে অনেকটা কোনো একটা সার্কিটকে সিম্পল করে প্রকাশ করার একটা থিওরেম। মানে তুমি একটা কমপ্লেক্স সার্কিটকে কিভাবে খুব সিম্পলি কারো কাছে রিপ্রেজেন্ট করতে পারো, সেটার একটা থিওরেম হচ্ছিল থেভেনিন থিওরেম। সেই ব্যাপারটা কীরকম, ধরো আমাদের একটা সার্কিট আছে যেটা হচ্ছে লিনিয়ার সার্কিট। লিনিয়ার মিনস এখানে রেজিস্ট্যান্স থাকবে, ক্যাপাসিট্যান্স বা ইন্ডাকট্যান্স থাকবে না, ঠিক আছে? তো লিনিয়ার সার্কিটকে আমরা যদি একটা ভোল্টেজ সোর্স এবং একটা কারেন্ট সোর্স দিয়ে প্রকাশ করতে পারি, এবং ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্স দুইটা যদি সিরিজে থাকে তখন ওইটাকে আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বলি। ব্যাপারটাকে আরও সিম্পল করে বলি, ধরো তোমার একটা বড় সার্কিট আছে। বড় সার্কিট বলতে একটা উদাহরণই দেখাই আমি এখানে, বই থেকে দেখাচ্ছি। সরি, এই পেজে নেই, আমি পরের পেজে যাচ্ছি। ধরো এরকম একটা কমপ্লেক্স সার্কিট আছে, এটা একটা কমপ্লেক্স সার্কিট। অথবা ধরো আগের পেজে যদি দেখো যে এটা একটা কমপ্লেক্স সার্কিট, এই যে এটা একটা কমপ্লেক্স সার্কিট। কেন এটাকে কমপ্লেক্স সার্কিট বলতেছি আমরা? এখানে দুইটা সোর্স আছে, একটা ভোল্টেজ সোর্স, একটা কারেন্ট সোর্স, তারপর তিনটা রেজিস্ট্যান্স আছে, তারপর একটা লোড রেজিস্ট্যান্স আছে। আরএল হচ্ছে লোড রেজিস্ট্যান্স। তাহলে আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট বলতে বোঝাচ্ছি হলো এই সার্কিটটাকে আমি সিম্পলি যদি এভাবে ড্র করতে পারি যে একটা ভোল্টেজ সোর্স থাকবে, একটা রেজিস্ট্যান্স থাকবে, আর সাথে লোড রেজিস্ট্যান্স যেটা আছে আরএল ওইটা থাকবে। তাইলে উপরের যে সার্কিটটাকে যদি আমি এইভাবে প্রকাশ করতে পারি, এই যে এই রেজিস্ট্যান্সটাকে আমরা বলবো হচ্ছে হলো থেভেনিন রেজিস্ট্যান্স, আর এই ভোল্টেজটাকে বলবো থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ, আর এখানে আরএল থাকবে। মানে সিম্পল করে বললে এই যে সার্কিটটাতে দেখো দুইটা সোর্স আছে, হ্যাঁ তিনটা রেজিস্টর আছে। আমি যদি এখন এই এ বি প্রান্তের সাপেক্ষে এই সবগুলো জিনিসকে একটা রেজিস্ট্যান্স সেটা হচ্ছিল আরটিএইচ আর একটা ভোল্টেজ সেটা হচ্ছিল ভিটিএস, এই দুইটার মধ্যে প্রকাশ করে ফেলতে পারি, তখন আমরা এই সার্কিটটাকে এইভাবে ড্র করতে পারবো। তাহলে একটা ভোল্টেজ, একটা রেজিস্ট্যান্স, তারপর সাথে লোড রেজিস্ট্যান্স যেটা থাকবে এটা থাকবে, ঠিক আছে? যে প্রান্তের সাপেক্ষে আমরা থেভেনিন করব সেই প্রান্তটা হচ্ছে এ আর বি এখানে, ঠিক আছে? সো এইভাবে কোনো একটা সার্কিটকে সিম্পলিফাই করার যে থিওরেম, সেই থিওরেমটার নামই হচ্ছে থেভেনিন থিওরেম, ঠিক আছে? আর একটা এক্সাম্পল আমি দেখাই তোমাদের যে কমপ্লেক্স সার্কিট আরও কীরকম হতে পারে। এই যে আমি মাত্র যেটা প্লট করছি সেটা হচ্ছে এটা। এগুলো ক্যালকুলেশন আমরা করব, আগে তোমাকে থেভেনিন থিওরেমটা কেন ইম্পর্টেন্ট বা কেন দরকারি আমরা সেটা বোঝানোর ট্রাই করছি। যেমন ধরো এই যে এই সার্কিট, এই সার্কিটে দেখো দুইটা ভোল্টেজ, একটা ভোল্টেজ সোর্স, একটা কারেন্ট সোর্স। তো এই ভোল্টেজ সোর্স এবং এই কারেন্ট সোর্সটাকে যদি আমরা সোর্স প্লাস এই রেজিস্ট্যান্স তিনটা এতটুকু, তার মানে এ থেকে এই পর্যন্ত যে অংশটা আছে সেটাকে যদি একটা ভোল্টেজ সোর্স সেটা হচ্ছে ভিটিএইচ এবং একটা রেজিস্ট্যান্স সেটা হচ্ছে আরটিএইচ এর মাধ্যমে প্রকাশ করে ফেলতে পারি, তখন এটাকে আমরা বলবো হচ্ছে থেভেনিন সার্কিট, এবং লোড রেজিস্ট্যান্স এটা সেম থাকবে। তাহলে আমাদের যে কোনো সার্কিটকে থেভেনিন সার্কিটে কনভার্ট করার জন্য দুইটা জিনিস ক্যালকুলেশন করতে হবে, একটা হচ্ছে থেভেনিন ভোল্টেজ আর একটা হচ্ছে থেভেনিন রেজিস্ট্যান্স। সেমভাবে এই সার্কিটটাতেও দেখো এ বির সাপেক্ষে থেভেনিন সার্কিট বের করতে বলছে, তাহলে আমাদের এখানে এ এবং বি এর মধ্যে একটা ভোল্টেজ সোর্স থাকবে, একটা কারেন্ট সোর্স, সরি একটা ভোল্টেজ সোর্স থাকবে, একটা রেজিস্ট্যান্স থাকবে। তার মানে সকল সার্কিট, মানে যে কোনো সার্কিটকে আমরা লিনিয়ার সার্কিট হইতে হবে অবশ্যই, যে কোনো লিনিয়ার সার্কিটে আমরা থেভেনিন এর ফরম্যাটে প্রকাশ করতে পারবো। এই থেভেনিনের ফরম্যাটে প্রকাশ করার যে প্রসেস সেটাই আমাদের এই লেকচারের আলোচনা। তাহলে দেখো এখানে বইয়ের ফর্মাল ল্যাঙ্গুয়েজে কি জিনিসটা কি লিখছে, বইয়ের ফর্মাল ল্যাঙ্গুয়েজে লিখছে হচ্ছে থেভেনিন থিওরেম স্টেটস দ্যাট a linear two terminal circuit can be replaced by an equivalent circuit consisting of a voltage source। মানে হচ্ছে টু টার্মিনাল মানে দুই প্রান্ত বিশিষ্ট কোনো একটা সার্কিটকে আমরা একটা ভোল্টেজ সোর্স ভিটিএইচ
এবং একটা সিরিজ রেজিস্ট্যান্স RTH দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। এখন আমাদের পরিচয় আসতে হবে VTHটা কি, RTHটা কি। ঠিক আছে, VTH হচ্ছে থেভেনিন ভোল্টেজ, তো বলতেছি সিম্পল ভাবে, সেটা হচ্ছে এটা কি সেটাও যদি আমরা একদম স্পেসিফিক করে বলি, এটা হচ্ছে VTH is the open circuit voltage at the terminals, মানে হচ্ছে টার্মিনাল A এবং B যে বিন্দু আছে সেই দুই বিন্দুর মধ্যে যে বিভব, সেই বিভবটাই হচ্ছে আমাদের ভোল্টেজটাই হচ্ছে VTH, মানে A এবং B বিন্দুর যে ভোল্টেজ ডিফারেন্স বা পটেনশিয়াল ডিফারেন্স সেটা হচ্ছে থেভেনিন ভোল্টেজ। একইভাবে RTH কি, RTH is the input or equivalent resistance at the terminals when the independent sources are turned off। এই টার্নড অফ জিনিসটা আমরা লেকচার 1-এ দেখছি। লেকচার 1 হচ্ছে টার্নড অফটা কিভাবে আমরা দেখছিলাম, ভোল্টেজ সোর্স থাকলে সেটা হচ্ছে হলো শর্ট করে দিতে হয়, আর যদি কারেন্ট সোর্স থাকে সেটা হচ্ছে ওপেন করতে হয়। এই তো, তাহলে এটা হচ্ছিল যখন আমরা ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলো, কিন্তু ডিপেন্ডেন্ট না, ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে যদি আমরা টার্ন অফ করে দেই, তারপর যদি আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হিসাব করি কার রেসপেক্টে, AB এর রেসপেক্টে, অর্থাৎ RAB ইকুয়াল টু RTH, মানে AB এর মধ্যবর্তী তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটাই হচ্ছে থেভেনিন রেজিস্ট্যান্স। কন্ডিশন হচ্ছে সোর্সগুলা টার্ন অফ করতে হবে, মানে ইনঅ্যাক্টিভ করে দিতে হবে। ইনঅ্যাক্টিভ করার জন্য ভোল্টেজ সোর্স শর্ট হবে, কারেন্ট সোর্স ওপেন হয়ে যাবে। তাহলে আমাদের পরিচয় পেয়ে যাচ্ছে VTH হচ্ছে হলো ওপেন সার্কিট ভোল্টেজ এট টার্মিনাল AB, আর RTH হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন টার্মিনালস A and B when the independent sources are turned off। ক্লিয়ার? তাহলে এই কথাটাকেই আমরা বেসিক ধরে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাইতে থাকি। ঠিক আছে, আমরা কয়েকটা প্রবলেম সলভ করবো, তাহলে তুমি ব্যাপারটা বুঝে যাবে। তো এখানে ওই জিনিসটারই পরিচয় দিচ্ছে। VTH মানে হচ্ছে AB এর মধ্যবর্তী ভোল্টেজ, আর RTH হচ্ছিল AB এর মধ্যবর্তী তুল্যরোধ, AB এর মধ্যবর্তী তুল্যরোধ। আশা করি বুঝতে পারছো। সো ম্যাথ করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে দুইটা কেস আছে, একটা কেস 1 একটা কেস 2। কেস 1 হচ্ছে কোনো ডিপেন্ডেন্ট সোর্স থাকবে না, কেস 2 হচ্ছে একটা ডিপেন্ডেন্ট সোর্স যদি চলে আসে। তো ডিপেন্ডেন্ট সোর্স আসলে ওই যে স্কয়ার শেপের সোর্সগুলো আসলে তখন কি করতে হবে সেটা আমরা ম্যাথের মাধ্যমেই দেখব। তাহলে আমরা শুরুতেই এই প্রবলেমটাকে সলভ করার ট্রাই করি। চলো, তাহলে এই প্রবলেমটা যদি আমরা সলভ করতে চাই, আমি এগুলো শুরু থেকে আবার শুরু করতেছি। তাহলে এই জিনিসগুলো মুছে দেই। তাহলে আমাদের উদ্দেশ্যটা কি বললাম, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করা। তাহলে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করার জন্য কি করতে হবে, RTH বের করতে হবে, একটা VTH বের করতে হবে। তো আমরা প্রথমে অলওয়েজ RTHটা বের করবো। RTH বের করাটা একটু ইজি, সো RTHটা আগে করব। সো দেখো, মানে মেথড দুইটা পার্ট। তাহলে টু ক্যালকুলেট থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স RTH, 30 volt source will be shorted, voltage source short করব, and 2 ampere source মানে current source will be opened। তাহলে আমরা এটাকে সার্কিটটাকে এখন প্লট করব এই কথাটাকে ইয়া করে। তাহলে আমাদের এখন রেজিস্ট্যান্স, এখানে এটা শর্ট হয়ে যাবে, তারপরে এখানে একটা রেজিস্ট্যান্স আসবে 4 ওহম। আচ্ছা, আমার আজকে লেখা একটু বাঁকা হচ্ছে কারণ আমি গ্রাফিক্স টাইপে ক্লাস নিচ্ছি, আইপ্যাডে নিচ্ছি না, কারণ আমার আইপ্যাড কাছে নাই এখন। সো লেখাটা একটু কষ্ট করে বুঝে নিই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছিল 4 ওহম, এটা 12 ওহম, এটা 1 ওহম। তাহলে এখানে একটা ভোল্টেজ সোর্স ছিল, সেই ভোল্টেজ সোর্সটাকে আমরা কি করলাম,
শর্ট করে দিলাম, এই ভোল্টেজ সোর্সটাকে আমরা এখানে শর্ট করে দিলাম, ঠিক আছে, কানেক্ট করে দিচ্ছি সরাসরি, শর্ট করা মানে কানেক্ট করা। আর যে কারেন্ট সোর্সটা আছে 2 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স, এই 2 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সটা এখানে থাকার কথা, রাইট, এখান থেকে এর মধ্যে থাকার কথা, কিন্তু এটা ওপেন করে দিচ্ছি। ওপেন করে দেওয়া মানে ওটা টোটালি মুছে দেওয়া, তাহলে এটা আমরা এখানে আর ড্র করলাম না। তারপরে এই পয়েন্টের নাম হচ্ছে এ, এই পয়েন্টের নাম বি। তাহলে আমাদের এখানে তুল্য রোধ হিসাব করতে হবে। তাহলে এ বি এর সাপেক্ষে তুল্য রোধ হিসাব করলে আর টি এইচ ইকুয়াল টু 4 এবং 12, এই দুটো হচ্ছে প্যারালাল আছে, 4 প্যারালাল 12, আর তার সাথে 1 সিরিজে আছে। তো এটা ক্যালকুলেট করলে তুমি ভ্যালু পেয়ে যাবা। তো ভ্যালুটা ক্যালকুলেট করে নিয়ে আসি। 1/4 1/12 তার ইনভার্স +1, সেটা আসবে কত, আমরা জানি উপরে গুণফল নিচে যোগফল, মানে একবার ইনভার্স করে দিচ্ছি, ঠিক আছে, লসাগু নেওয়ার পর উল্টে দিছি এটাকে, +1, 4 × 48 16, তাহলে 48/16 মানে 3 + 1, তাহলে এটা হচ্ছে 4 ওহম। তাহলে আমরা আরটিএস পেয়ে গেলাম 4 ওহম। তাহলে আরটিএস বের করার জন্য কি করতে হবে আমাদের, ভোল্টেজ সোর্সগুলোকে, এই যে এখানে দেখো, এখানে সুন্দর করে লিখে দিয়েছি, ভোল্টেজ সোর্সটাকে আমাদের শর্ট করে দিতে হবে এবং কারেন্ট সোর্স থাকলে সেটাকে ওপেন করে দিতে হবে। ওপেন করে দিয়ে জাস্ট আমরা যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করছি সিরিজ প্যারালাল দিয়ে, সেই সিরিজ প্যারালাল দিয়ে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব, সেই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটাই হচ্ছে থেভেনিন রেজিস্ট্যান্স। এখন আমাদের পরের কাজ হচ্ছে কি, থেভেনিন ভোল্টেজ বের করা, ভিটিএইচ বের করা। তাহলে ভিটিএইচ বের করার জন্য আমাদের কি করতে হবে, এ এবং বি বিন্দুর মধ্যে ওপেন সার্কিট করতে হবে, এ এবং বি বিন্দুকে ওপেন করে দিতে হবে, কারণ থেভেনিন ভোল্টেজের পরিচয়টাই ছিল ওপেন সার্কিট ভোল্টেজ বিটুইন দ্য টার্মিনালস এ এন্ড ভি। তাহলে আমরা এ বি কে ওপেন করে দিয়ে সার্কিটটা এখন ড্র করব। তাহলে আমরা এই সার্কিটটাকে আবার এখানে ড্র করব। সেটা আমি কপি করে নিচ্ছি, যেটা কপি করা হচ্ছে প্লট করা, ড্র করাটাই তাড়াতাড়ি হবে, সো আমি এখানে পাশে ড্র করে নিচ্ছি। তাহলে এখন আমরা ভিটিএইচ বের করব। তাহলে ভিটিএইচ এর জন্য আমরা কি করব, এখন আর ভোল্টেজ সোর্স বাদ দেওয়া যাবে না, এখন সব সোর্সই থাকবে, অনলি টার্মিনালটাকে আমরা ওপেন করব। তাহলে এটা 32, এখানে একটা রেজিস্ট্যান্স আছে 4, তারপরে দেখি এখানে একটা 12 রেজিস্টার আছে, তারপর সরি এখানে একটা কারেন্ট সোর্স উপরের দিকে, তারপর এখানে একটা রেজিস্টার, এই হচ্ছিল মোটামুটি। তাহলে আমরা এই এ বি প্রান্তটাকে ওপেন করে দিলাম, মানে ওপেন করা মানে হচ্ছে এই জিনিসটাকে বাদ দিয়ে দিলাম, টোটালি এটা বাদ দিয়ে বাকিটুকু ক্যালকুলেশন করব। তাহলে এটার ভ্যালু ছিল 1, এটার ভ্যালু ছিল 4, এটার ভ্যালু ছিল 12, এটা ছিল 32 ভোল্ট, আর এটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের উদ্দেশ্য কি, ভোল্টেজ বের করা। আমাদের উদ্দেশ্য হচ্ছে টার্মিনাল এ এন বি এর মধ্যে, এ এন বি এর মধ্যে ভোল্টেজ বের করা। তাহলে ভোল্টেজ বের করার জন্য আমাদের কি লাগবে, একটা ভোল্টমিটার সংযোগ করতে হবে। ভোল্টমিটার সংযোগ করার পর মেশের সূত্র, মেশ অ্যানালাইসিস দিতে হবে অথবা কিরচফের সূত্র দিতে হবে, ঠিক আছে। সিম্পল করে বললে ভোল্টেজ বের করার জন্য কারেন্ট জানতে হবে সর্বপ্রথম, ভোল্টেজ বের করার জন্য কারেন্ট জানতে হবে। তাহলে কারেন্ট জানার জন্য মেশ অ্যানালাইসিস হচ্ছে সবচেয়ে সিম্পল টেকনিক, সেজন্য আমরা এখানে মেশ অ্যানালাইসিস করব। তাহলে এখানে একটা কারেন্ট ধরবো I1, এখানে একটা কারেন্ট ধরবো I2। সেখান থেকে দেখতে পাচ্ছি হিয়ার I2 ইকুয়াল টু, সো I2 তো আমরা এখানে সরাসরি পেয়ে যাচ্ছি, কারণ কি এই I2 কারেন্ট যেটা ওইটাই হচ্ছে 2 অ্যাম্পিয়ার, কিন্তু বিপরীত দিকে, সেজন্য -2 অ্যাম্পিয়ার। আর কেভিএল ইন লুপ 1, সো লুপ 1 এ কেভিএল দিলে -32, এখান থেকে শুরু করতেছি, +4 I1 +12 I1 -I2 ইকুয়াল টু 0। সেখানে I2 এর ভ্যালু বসাই দাও। I2 এর ভ্যালু বসালে আমরা কি পাচ্ছি, তো 32 ওই পাশে দিয়ে দিই, 4 I1 +12 I1
মাইনাস 12 ইন্টু মাইনাস 2 I2 এর ভ্যালু বসাইছি ইকুয়াল টু 32 সো 16 I1 ইকুয়াল টু 32 মাইনাস 24 সো এটা হচ্ছে 8/16 মানে হাফ 0.5 এম্পিয়ার 0.5 এম্পিয়ার। তো আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি হলো ভোল্টেজ, কার মধ্যে ভোল্টেজ, টার্মিনাল এ এন্ড বি এর মধ্যে ভোল্টেজ। তাহলে টার্মিনাল এ এন্ড বি এর মধ্যে আমরা একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করব। তাহলে এখানে একটা ধরে নাও একটা ভোল্টেজ সোর্স দিলাম, সেই ভোল্টেজের ভ্যালুটাই হচ্ছে VTH এবং উপরে পজিটিভ দিলাম, নিচে নেগেটিভ দিলাম, ঠিক আছে। তাহলে আমরা এখন একটা লুপে KVL অ্যাপ্লাই করব। সো এখানে একটা লুপ দেখতে পাচ্ছি এই দিক দিয়ে, তো কারেন্ট সোর্সের মধ্যে দিয়ে আমরা লুপ দিব কারণ আমরা ভোল্টেজ বের করব। সো তুমি এই দিক দিয়ে গিয়ে 12 দিয়ে এসে তারপর এই দিক দিয়ে যেতে পারো, অথবা এই দিক দিয়ে গিয়ে উপর দিয়ে এসে এই নিচ দিয়েও যেতে পারো। সো যেটা তোমার কাছে সহজ লাগে সেটাই তুমি করবে। আমি উপরের লুপটাই নিচ্ছি আপাতত। তাহলে দেখো, ধরো এই বিন্দুতে যাত্রা করতেছি, তাহলে এই বিন্দু থেকে এদিকে যখন যাব, তাহলে এদিকে যাওয়ার সময় এই 1 এর মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে, 1 এর মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে না, সেজন্য 1 × 0। তারপর এদিকে যাচ্ছি, এদিকে গেলাম, এদিকে গেলে দেখতে পাচ্ছি -4 × I1 -4 × I1, কারণ হচ্ছে আমি যেদিকে যাচ্ছি I1 তার উল্টা দিকে, ওই জন্য মাইনাস। তারপর +32, তারপর এদিক দিয়ে আসলাম, এদিক দিয়ে এসে এদিক দিয়ে যাব, তাহলে এখানে মাইনাস চিহ্ন পাচ্ছি, -VTH ইকুয়াল টু 0। সো ভ্যালু আসতেছে আমাদের VTH ইকুয়াল টু 32 - 4 I1 এর ভ্যালু মাত্র বের করছি 0.5। সো 32 - 2, তাহলে এটা হচ্ছে 30 ভোল্ট। তাহলে VTH এর ভ্যালু পাচ্ছি 30 ভোল্ট। তাহলে আমাদের থেভেনিনের ফাইনাল সার্কিটটা হচ্ছে একটা সোর্স, একটা রেজিস্টর, এটা টার্মিনাল এ, এটা টার্মিনাল বি, এই টার্মিনালের মধ্যে একটা লোড রেজিস্টর দেওয়া ছিল, সেটা হচ্ছে RL, আর এই যে RTH আমরা বের করছি 4 ওহম, আর এই যে VTH বের করছি 30 ভোল্ট। সো আমরা চলো অ্যান্সারটা মিলিয়ে দেখি অ্যান্সারটা মিলছে কিনা। তাহলে এই যে দেখো VTH হচ্ছে হলো 30 ভোল্ট, এই যে 30 ভোল্ট, আর RTH হচ্ছে 4 ওহম। আর এটা থাকবে, এটা সমস্যা নেই, এটা হচ্ছে আমরা তো ওপেন করে দিয়ে হিসাব করছি, আমরা তো এটা এ বি টার্মিনালের সাপেক্ষে সব কিছু হিসাব করবো। তাহলে দেখো একটা সার্কিটকে আমরা কিভাবে থেভেনিন ইকুইভ্যালেন্টের মাধ্যমে প্রকাশ করতে পারি। এখন এটার একটা অ্যাপ্লিকেশন বা ইউজ কখন তুমি দেখতে পাবা, এটা তো ম্যাথ করতেছি, আমরা থিওরি শিখতেছি, এটা তোমার ফার্স্ট সেমিস্টারে একটা কোর্সও, এগুলো অ্যাপ্লিকেশন বা কখন কাজে লাগবে সবচেয়ে ইফেক্টিভলি, তখন এগুলো সামনে তুমি আরো ভালো বুঝতে পারবে। বিশেষ করে যখন ইলেকট্রনিক্সের কোর্সগুলো করবা, কঠিন কোর্সগুলো, তখন দেখতে ভোল্টেজ ডিভাইডার বায়াস নামে একটা ভোল্টেজ ডিভাইডার বায়াস নামে একটা বায়াস আছে ট্রানজিস্টরে, সেই বায়াসের ক্ষেত্রে অ্যানালাইসিসের জন্য এই থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা খুবই ইফেক্টিভলি ইউজ করা সম্ভব। তো আশা করি ততদিন তোমরা মনে রাখবে, বা ভুলে গেলেও লেকচারটা আবার দেখে রিকল করে নিবে। তাহলে এটা হচ্ছে কেস 1 গেল। কেস 1 মানে হচ্ছে কোনো ডিপেন্ডেন্ট সোর্স থাকবে না। তাহলে কেস 1 এর ইয়াটা কি ছিল দেখি আমরা একটু পড়ি। কেস 1 হচ্ছে if the network has no dependent sources, তাহলে এটার একটা আমরা প্রবলেম সলভ করলাম। এখন আমরা কেস 2 দেখব। কেস 2 তে হচ্ছে হলো হ্যাজ ডিপেন্ডেন্ট সোর্সেস। তো ডিপেন্ডেন্ট সোর্স থাকলে ম্যাথটা আর একটু কঠিন হয়ে যায়। VTH এর ক্ষেত্রে কঠিন হয় না, RTH এর ক্ষেত্রে কঠিন হয়। কেন RTH এর ক্ষেত্রে কঠিন হয় সেটাও একটু বলে নিই আমরা। RTH বের করলাম কিভাবে, আমরা মাত্র RTH বের করার জন্য আমরা ভোল্টেজ সোর্সটাকে শর্ট করে দিয়েছিলাম, কারেন্ট সোর্সটাকে ওপেন করে দিয়েছিলাম। কিন্তু যখনই ডিপেন্ডেন্ট সোর্স চলে আসবে তখন ডিপেন্ডেন্ট সোর্সকে আমরা ওপেন বা শর্ট করতে পারবো না। আমি ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে, মানে যেটার ভ্যালু ফিক্সড, সেটাকে আমি ওপেন বা শর্ট করতে পারি, কিন্তু ডিপেন্ডেন্ট সোর্স যেটার ভ্যালু ফিক্সড নয় সেগুলোকে আমরা ওপেন বা শর্ট করতে পারি না। যেহেতু তাহলে শর্ট করতে পারবো না, সেহেতু এখানে এরা থেকে যাবে, এরা রয়ে গেলে তখন তুমি আর সিরিজ প্যারালাল দিয়ে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে পারবে না। সেজন্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার জন্য একটু কঠিন হয়ে যাবে। বাট ভোল্টেজ বের করার ক্ষেত্রে কোনো প্রবলেম নাই। ভোল্টেজটা হবো আমাদের যে মেশ অ্যানালাইসিসের ক্ষেত্রে করছি সেম টু সেম ভাবেই ভোল্টেজটা
করা যাবে। সো এই মেথডগুলো করার সময় তাহলে তুমি আরটিএইচ এর ক্ষেত্রে বেশি এফোর্ট দিবা, আর ভোল্টেজটা হুবহু মেশ অ্যানালাইসিস বা নোডাল অ্যানালাইসিসের মতো করে দেওয়া যাবে। মেশই ইউজ করবো কারণ মেশ সবচেয়ে ইজিলি ইউজেবল। সো চলো আমরা কেস 2 এর একটা প্রবলেম সলভ করি, যেটাতে হচ্ছিল ডিপেন্ডেন্ট সোর্স থাকবে। সেটা আগের প্রবলেমটা যেটা মাত্র সলভ করলাম। সো ডিপেন্ডেন্ট সোর্স হলো একটা প্রবলেম, এই যে এক্সাম্পল 4.9 এটা আমরা করি। চলো ঠিক আছে। আচ্ছা আমি এক্সাম্পল করে দিচ্ছি, খালি অনেকে ভাবতে পারো যে এক্সারসাইজগুলোকে আমরা পারবো কিনা। সেখানে একটা এক্সারসাইজ আছে, চাইলে এটাও করা যায়, কিন্তু এটা হচ্ছে এই প্র্যাকটিস প্রবলেম, এটা হচ্ছে এক্সাম্পলটাই বেশি কঠিন দেখতে। সো আমি এক্সাম্পলটাই করি, যে এক্সাম্পলটাই বেশি করি কারণ এখানে 3টা লুপ আসবে, সেটাই করি। চলো তাহলে আমাদের সার্কিটটা বুঝতেই পারতেছি, এখানে একটা 5 এম্পিয়ার ভোল্ট কারেন্ট সোর্স আছে, এখানে একটা 2Vx ভোল্টেজ সোর্স আছে। এটা হচ্ছে একটা কি সোর্স? ডিপেন্ডেন্ট সোর্স। এটা একটা ডিপেন্ডেন্ট সোর্স, এটা কিন্তু ডিপেন্ডেন্ট সোর্স। কেন ডিপেন্ডেন্ট সোর্স? কারণ এটার যে ভ্যালু 2Vx, এই ভ্যালুটা কিন্তু নির্দিষ্ট কোনো মান নাই, এটার মান হচ্ছিল এখানকার ভোল্টেজের উপর নির্ভর করবে। এখানকার ভোল্টেজ যত হবে তার দ্বিগুণ হচ্ছে এটার মান, ঠিক আছে? সেজন্য এটা একটা ডিপেন্ডেন্ট সোর্স। তাহলে এখানে ডিপেন্ডেন্ট সোর্সটাকে আমি ওপেনও করতে পারবো না, শর্টও করতে পারবো না। তাহলে আরটিএইচ বের করার উপায়টা কি? তাহলে আরটিএইচ বের করার উপায়টাই আমাদের এখন দেখতে হবে। আরটিএইচ বের করার উপায় কি? তাহলে আরটিএইচ বের করার জন্য আমরা কি করব? কারেন্ট সোর্স যেটা আছে, এখানে যে কারেন্ট সোর্স আছে সেই কারেন্ট সোর্সটাকে ওপেন করে দিব, রাইট? তাহলে কারেন্ট সোর্সটাকে টোটালি মুছে দিব। তাহলে কারেন্ট সোর্স যদি আমরা এখান থেকে মুছে দিই তাহলে সার্কিটটা দাঁড়াবে কিরকম? শুধু এই অংশটা থাকবে। তাহলে এই অংশটা আমি ড্র করে ফেলি। তাহলে 2 ক্যালকুলেট, লেখাটা এখন তুমি নিজে লিখে নিও যে 2 ক্যালকুলেট the RTH, the current source will be opened। তারপর সার্কিটটা প্লট করে নিব। তাহলে সার্কিটটা ড্র করলে এখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স আসবে, তারপর এখানে একটা রেজিস্টর আসবে, এখানে একটা রেজিস্টর আসবে, এখানে একটা রেজিস্টর আসবে, এটা হচ্ছে 4 ওহম, এই রেজিস্টর ভ্যালু হচ্ছে 2 ওহম, এটা 6 ওহম, এদিকে একটা রেজিস্টর আছে, এটা হচ্ছে 2 ওহম, আর এটা 2Vx। আর Vxটা কি জিনিস? Vxটা হচ্ছে এই রেজিস্টরের দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে Vx, ঠিক আছে? এই যে এখান থেকে দেখে দেখে প্লট করতেছি কিন্তু আমি, সেটা মিলিয়ে নিও, ঠিক আছে? এখানে 4, এখানে 2, এখানে 2Vx, এখানে 2, এখানে আবার 6, ঠিক আছে? সো আমাদের এখন এটুকু হচ্ছে আমাদের কেস 1 বা ইন্ডিপেন্ডেন্ট সোর্স ডিপেন্ডেন্ট সোর্স না থাকলে তখন যে কাজটা করতে হতো সেই কাজটাই আমরা এখানে করছি। তাহলে এখানে এটুকু আগের মতোই, এটুকু কোনো পার্থক্য নেই। কিন্তু এখন পার্থক্যটা কি তৈরি হচ্ছে দেখো, ডিপেন্ডেন্ট সোর্সটা আমি বাদ দিতে পারিনি। তাহলে ডিপেন্ডেন্ট সোর্স যেহেতু আমি বাদ দিতে পারিনি, সেহেতু আমি এখানে সিরিজ বা প্যারালাল এই জিনিসটা করতে পারতেছি না। দেখো এখানে কোনো রেজিস্ট্যান্স কোনোটার সাথে সিরিজ বা প্যারালাল বলা সম্ভব না। এই ঝামেলাটা এড়ানোর জন্য তুমি ডেল্টা ওয়াই ভাবতে পারো, কিন্তু ডেল্টা ওয়াই দিয়েও এটা করা সম্ভব হবে না, কারণ হচ্ছে তুমি Vxটাকে কোনোভাবেই এলিমিনেট করতে পারবা না। সেজন্য আমরা যে কাজটা করব, যে দুই প্রান্তটা নিতে হবে সেই দুই প্রান্তের মধ্যে, মানে থেভেনিন ইকুইভ্যালেন্ট যে দুই প্রান্তের মধ্যে আমরা হিসাব করব, মানে এবির মধ্যে, সেখানে একটা সোর্স আমরা কল্পনা করব। সেই সোর্সটা হতে পারে থেভেনিনের সময় এটা ভোল্টেজ সোর্সই আমাদের নিতে হবে, অন্য কোনো সোর্স নেওয়ার দরকার যাবে না। তাহলে এখানে আমি নিজে থেকেই কিন্তু এটা সব প্রণোদিত হয়ে একটা ভোল্টেজ সোর্স আমি এখানে ড্র করতেছি। এটা কিন্তু নিজে থেকেই বুঝতে হবে। কখন দিতে হবে এটা? যখন আরটিএস বের করব, যখন ডিপেন্ডেন্ট সোর্স থাকবে তখন। তাহলে এখানে এটার ভ্যালু আমরা সবসময় 1 ভোল্ট ধরে নেব হিসাবে সুবিধার জন্য, এটা সবসময় 1 ভোল্ট ধরে নিব। ক্লিয়ার? আশা করি বুঝছো। এই 1 ভোল্ট ধরে এখন এখানে অ্যানালাইসিস করতে হবে। কি অ্যানালাইসিস করতে হবে? এখানে কারেন্টগুলো বের করতে হবে, যতগুলো কারেন্ট আছে সব কারেন্ট আমরা বের করব। সব কারেন্ট স্পেসিফিক না করে বললেও এই যে কারেন্টটা পাওয়া যাবে এটা আমি অবশ্যই বের করব। এই কারেন্টটা হচ্ছে আই ধরে নাও, এই কারেন্টটা অবশ্যই বের করব, আরগুলো বের করি আর না করি। সো আমাদের জানি মেশ অ্যানালাইসিস করলে একসাথে সবই চলে আসবে, সো আমরা সবই করতে পারবো। সো আমরা মেশ অ্যানালাইসিস শুরু করে দিই। এখানের কারেন্টটাকে ধরো
I1 এখানে ধরো I2 আর এখানে কারেন্ট ধরো I3। তাহলে আমাদের যেহেতু ডিপেন্ডেন্ট সোর্স আছে তাহলে ডিপেন্ডেন্ট সোর্সটাকে ডিফাইন করে নিই আগে। তাহলে এখানে Vx ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, হিয়ার Vx ইকুয়াল টু Vx মানে কি এই 4 ওহমের ভোল্টেজ ড্রপ, তাহলে এটা সমান হচ্ছিল 4 ইন্টু মাইনাস I2 কেন, কারণ আমার Vx এর পোলারিটি আর I এর পোলারিটি উল্টা হবে। দেখো Vx হচ্ছে উপরে প্লাস নিচে মাইনাস, আর কারেন্টটা ধরছি উল্টা দিকে, কারেন্ট এই যে এইভাবে, আর ভোল্টেজ উপরে প্লাস নিচে মাইনাস, সেজন্য উল্টা যেহেতু সেই জন্য এখানে মাইনাস 4I2 এটা থাকলো, এটা আমাদের কাজে লাগবে। এখন আমরা KVL অ্যাপ্লাই করব লুপ 1 এর জন্য। তাহলে লুপ 1 এ কি হবে বলো, এখান থেকে যদি আমরা শুরু করে দিই, এখান থেকে ডানে যাচ্ছি ধরো, তাহলে মাইনাস 2Vx, তারপরে এদিকে এসে এখানে প্লাস 2I1 মাইনাস I2 ইকুয়াল টু 0। তারপর Vx এর ভ্যালু বসাই, মাইনাস 2, Vx এর ভ্যালু হচ্ছে মাইনাস 4I2, এই যে এখান থেকে ভ্যালুটা বসাচ্ছি, এটা এখান থেকে আমরা এটা এক নম্বর ইকুয়েশন যদি ধরি, এখান থেকে আমরা ভ্যালু বসাচ্ছি মাইনাস 4I2 প্লাস 2I1 মাইনাস 2I2 ইকুয়াল টু 0। সেখানে হিসাব করো 2I1 এটা মাইনাস হচ্ছে প্লাস 8 মাইনাস 2, তাহলে মাইনাস 6I2 ইকুয়াল টু 0। সো এটা আমাদের ইকুয়েশন 2। লুপ 2 তে অ্যাপ্লাই করো। যে তোমরা অনেকেই ভাবতে পারো ভাই এগুলো তো অনেক বড় ম্যাথ স্যার, তা এগুলো বড়ই হবে স্বাভাবিক, আমরা একটা অ্যাডভান্স জিনিসপত্র পড়তেছি, সো কিছু করার নাই, শিখতে হবে তোমাকে, যেহেতু ইঞ্জিনিয়ারিং পড়তে আসছো তাই না, আমরা ত্রিপলি পড়তে আসছি, এলিট একটা সাবজেক্ট, সো এলিট সাবজেক্ট একটু প্যারা হবেই, ওইটুকু মেনে নাও। তাহলে এখান থেকে এখন আমরা অ্যাপ্লাই করি, এখান থেকে এদিকে যাচ্ছি, এদিকে গেলে 2 ইন্টু I2 মাইনাস I1। আচ্ছা আমি কিন্তু এগুলো ম্যাচ দেওয়ার সময় ম্যাচ বুঝাচ্ছি না, ম্যাচের উপরে ইফোর্ট দিচ্ছি না, কারণ আমরা যখন একটা টপিক পড়ি এখন অন্য টপিকের উপরে ইফোর্ট বেশি দিয়ে দিলে তখন আমাদের যে টপিকটা আমরা বর্তমানে পড়তেছি ওই টপিকের থেকে মনোযোগ সরে যাবে, সেজন্য আমি ম্যাশ বোঝাচ্ছি না আলাদা করে, ধরে নিচ্ছি তুমি ম্যাশ পারো ভালোভাবেই। তারপর 6 গেল, তারপরে এদিকে গেলে মাইনাস 4, যে মাইনাস কেন প্লাস 4I2 ইকুয়াল টু 0। Vx যদি লিখতাম মাইনাস Vx লিখতে হতো, তারপরে এই ভ্যালুটা বসালে মাইনাস প্লাস হয়ে যাবে আলটিমেটলি। সো এখান থেকে হিসাব করলে I1 আসতেছে, I1 এখানে আছে শুধু মাইনাস 2I1, I2 আসবে হচ্ছে 6 12, এখানে 2, এখানে 6 8, এখানে 4, তাহলে 12I2 আর মাইনাস 6I3 ইকুয়াল টু 0। সো এটাকে হচ্ছে আমরা 3 নম্বর ইকুয়েশন ধরলাম। তারপর লুপ 3, তো লুপ 3 এর জন্য লুপ 3 মানে এখান থেকে এই বরাবর, তাহলে এখান থেকে দিলে 2I3 প্লাস 1, আচ্ছা এই ছোট হাতের আয় আপাতত স্কিপ করো, এটা আমাদের ম্যাশ করার পর এটা কাজে লাগাবো, প্লাস 1 ভোল্ট, তারপরে দেখে গেলে প্লাস 6I3 মাইনাস I2 ইকুয়াল টু 0। সো অনেকেই বলে না যে আচ্ছা এত বড় সিলেবাস কেমনে শেষ করেন, কেমনে পারেন আপনারা, অসম্ভব লাগে আমাদের কাছে, এরকম অনেকেই বলে, আমাকে প্রায় স্টুডেন্ট কোয়েশ্চেন করে যে স্যার আপনি কেমনে পড়তেন। আমার পড়ার মেইন স্ট্র্যাটেজিটা ছিল আমি যখন এই চ্যাপ্টার পড়বো তখন আগের চ্যাপ্টার নিয়ে টেনশন করবো না, আমি আগের চ্যাপ্টার প্রো লেভেলের হব, তারপরে এই চ্যাপ্টার পড়তে আসবো। সো আমার স্টাডিজটা ছিল এটা, আমি এখন তেবেরেন পড়তেছি, সো আমার সম্পূর্ণ ফোকাসটা থাকবে তেবেরেনের উপরে। এখন তেবেরেন করার জন্য ম্যাশ লাগবে, আমি অলরেডি ম্যাশ পারি, ওই রকম ক্যাপাবিলিটি হওয়ার পরে আমি এই চ্যাপ্টার পড়তে আসছি, বুঝছো। এখন তুমি ধরো ম্যাশ পড়নি, এটা পড়া শুরু করে দিচ্ছ, তাহলে তোমার মনোযোগটা চলে যাবে ম্যাশের উপর, বুঝছো, তেবেরেনটা তোমার আর শেখা হবে না। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, যখন যেটা পড়বা তার আগে যেটা পড়ানো হয়েছে ওটা অবশ্যই আগে শিখে নিতে হবে, তাহলে তোমার কাছে নতুন বলতে আর কিছু মনে হবে না। দেখো এখানে নতুন বলতে আসলে কি, এই সার্কিটটা যে আমরা সলভ করতেছি একটা জিনিসই নতুন, সেটা হচ্ছে
ডিপেন্ডেন্ট সোর্স যদি আসে, যে টার্মিনালের মধ্যে আমরা থেভেনিন রেজিস্ট্যান্স বের করব সেই টার্মিনালে একটা ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই দিব। সেই ভোল্টেজ সোর্সের মান টিপিক্যালি 1 ভোল্ট ধরা হয়। তুমি যদি এটা 100 ভোল্টও ধরো, তোমার অ্যান্সারের কোনো পরিবর্তন হবে না, তবে 1 ভোল্ট ধরি হিসাব সুন্দর হওয়ার জন্য, ঠিক আছে? সো এইটুকুই হচ্ছিল তোমার জন্য নতুন। করার পরে তোমাকে এক কথা যদি আমি বলি এটা ম্যাশ করো, তো যারা ম্যাশ করবা জানো, অলরেডি পারো, তোমাদের এই এতক্ষণ এই ইকুয়েশন লেখা এগুলো দেখারই প্রয়োজন ছিল না। ভিডিওটা পজ করে ম্যাশ করে ফেলবা, করে I1 I2 I3 বের করে আমার সাথে এখন মিলিয়ে দেখবা যে মিলছে কিনা। এটা হচ্ছিল তোমার পরের স্ট্র্যাটেজি। মানে তুমি প্রতি চ্যাপ্টারে নতুন নতুন জিনিস শিখবা, কিন্তু 1 লাইন 2 লাইন, আগেরগুলা রিইউজ রিপিট করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, আমাদের 3টে ইকুয়েশন চলে আসলো। 3টে ইকুয়েশন এখন সলভ করি আমরা। সলভ করার পরে ভ্যালুগুলো লিখি। সো আমি সলভ করে পাচ্ছি, ক্যালকুলেটরে সলভ করছি জাস্ট, তুমি জাস্ট সলভ করো। সলভ করে আমরা পাচ্ছি I1 সমান I1 ইকুয়াল -1.5 এম্পিয়ার, I2 ইকুয়াল -0.5 এম্পিয়ার। মাইনাস মানে হচ্ছে আমাদের ডিরেকশনগুলো উল্টা হয়েছে। I3 ইকুয়াল -0.5 এম্পিয়ার। তাহলে আমরা কারেন্ট পেয়ে গেছি সবগুলো। তো আমাদের উদ্দেশ্য কোনটা বলছিলাম? আমাদের উদ্দেশ্য কিন্তু স্মল আই বের করা। আমাদের উদ্দেশ্য কিন্তু এই কারেন্টটা বের করা, স্মল আই। তাহলে এই কারেন্টটা দেখো, এটা যাচ্ছে উপরের দিকে ধরে নিছি আমি। উপরের দিকে ধরার কারণ আছে, কারণ হচ্ছে কি এখানে আমরা প্লাস ভোল্টেজ ধরছি, রাইট? এখানে প্লাস ভোল্টেজ ধরছি। আর I3 হচ্ছে হলো এইদিকে নিচের দিকে। তাহলে I3 এবং I এটা কিন্তু সেম কারেন্ট, কিন্তু দিক উল্টা। অর্থাৎ আমরা এরপরে লিখতে পারছি সো I ইকুয়াল মাইনাস I3 ইকুয়াল, তাহলে I3 হচ্ছে 0.5 -0.5, তাহলে মাইনাস হচ্ছে +0.5 এম্পিয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম I এর ভ্যালু। এখন I এর ভ্যালুটা কিভাবে কাজে লাগাবো খেয়াল করো। আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্যটা হচ্ছে A এবং B এর মধ্যে যতগুলা, মানে এখান থেকে এই পর্যন্ত যতগুলা এলিমেন্ট আছে, এই যে এই পর্যন্ত যতগুলা এলিমেন্ট আছে, আবার বলতেছি এখান থেকে এই দিক দিয়ে গিয়ে এই পর্যন্ত, মানে এ থেকে বি এর মধ্যে যতগুলা এলিমেন্ট আছে তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা আমাদের উদ্দেশ্য। তার মানে এর মধ্যে যতগুলো রেজিস্ট্যান্স, সবাইকে আমরা একটা রেজিস্ট্যান্স ধরবো, সেটা হচ্ছে RTH। তাহলে আমরা এই সার্কিটটাকে এভাবে আঁকতে পারি কিনা একটু দেখো তো। যতগুলো রেজিস্ট্যান্স আছে সবগুলো মিলে হচ্ছে RTH, আর এ বি এর মধ্যে যে ভোল্টেজ সোর্স আছে ওটা তো আছে, কারণ আমরা কি এ এবং বি এর মধ্যে যা কিছু আছে, মানে এখান থেকে এই দিক পর্যন্ত যা আছে সবগুলোকে একটা রেজিস্ট্যান্স RTH দ্বারা রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, তো সেটাই করলাম। আর এ বি এর মধ্যে যেটা আছে ওইটা তো রেখেই দিব। তাহলে এ বি এর মধ্যে আছে হচ্ছে 1 ভোল্ট। তাহলে দেখো এই সার্কিটটাতে কারেন্ট কত পাচ্ছি আমরা? এই কারেন্ট পাচ্ছি I, যে এই আইটাই কিন্তু 1 বলতে যে কারেন্টটা বের হচ্ছে সেটা I। তাহলে এই সার্কিটে ওহমস ল অ্যাপ্লাই করো তো, ওহমের সূত্র অ্যাপ্লাই করো। I ইকুয়াল টু কি 1 ভোল্ট ডিভাইডেড বাই RTH। তাহলে RTH সমান কি হবে? RTH ইকুয়াল 1 বাই I, তাহলে 1 বাই 0.5 ইকুয়াল টু 2 রেজিস্ট্যান্সের ইউনিট ওহম। দেখো ইন্টারেস্টিং না? আমরা কারেন্ট বের করছি, ভোল্টেজ ধরে নিয়েছিলাম 1 ভোল্ট, কারেন্ট বের করছি, সেখান থেকে আমরা খুব সুন্দর করে RTH পেয়ে গেছি। ইন্টারেস্টিং ব্যাপারটা, ঠিক আছে? তো সেজন্য আমরা বললাম যে তুমি যদি 1 ভোল্ট না ধরে এটা 2 ভোল্ট ধরতা, I এর ভ্যালু দেখতে ডাবল আসতো। আলটিমেটলি কাটাকাটি গিয়ে এখানে 2 ওহমই আসতো সবসময়, ঠিক আছে? সো এটাই আমি তোমাকে মিন করলাম যে ভোল্টেজের ভ্যালু যা ইচ্ছে ধরতে পারো তুমি, এখানে 1 ভোল্ট ধরতে পারো, 2 ভোল্ট ধরতে পারো, যাই ধরো না কেন, কারেন্ট যখন তুমি পেয়ে যাবা তারপর ওই ভোল্টেজ এবং কারেন্ট, এই যে উপরে কিন্তু এটা 1 মানে কিন্তু ভোল্টেজ, ঠিক আছে? এই যে 1 ভোল্ট ওইটা লিখছি আমরা, ভোল্টেজ বাই কারেন্ট করলে আমরা রেজিস্ট্যান্স পেয়ে যাব, বুঝছি? তাহলে ব্যাপারটা ইন্টারেস্টিং, তাই না? সো আমরা RTH পেয়ে যাচ্ছি 2 ওহম। সো আমরা একটু দেখি বইয়ের অ্যান্সারের সাথে মিলছে কিনা, যে RTH 2 ওহম মিলছে কিনা।
সো আমাদের RTH আসছে 2 ওহম আসেনি, ওদের 6 ওহম আসছে। সো কত ক্যালকুলেশন ভুল করছি। তো যারা মনোযোগ দিয়ে ক্লাস করতেছে অলরেডি হয়তো আমার ক্যালকুলেশন কোথায় ভুল হয়েছে ধরে ফেলছো। সো আমি একটু খুঁজে বের করি কোথায় ভুল হয়েছে, ঠিক আছে। তুমি ভুলটা খুঁজে বের করে তারপর আবার আসতেছি। হ্যাঁ, ভুলটা করছি এখানে। সো তোমরা, এটা হচ্ছে রেকর্ড ক্লাসের একটা অসুবিধা, বুঝছো। লাইভ ক্লাস হলে তোমরা আমাকে তখনই বলে দিতে পারতে। তো যাই হোক, ভুল যেহেতু করে ফেলছি, তো যারা এটা শুরুতে এখানে আমি লেখার সময় যারা তখন বুঝতেছিলাম, তখন হয়তো অনেকে আফসোস করতেছিল, রাইট, যে হ্যাঁ স্যার ভুল করে যাচ্ছে, আমরা তো কিছু বলতেও পারতেছি না, কি করতে পারি এখন, স্যার কি এটা ধরতে পারবে নাকি শেষ পর্যন্ত ভুলই দেখে যাবে। সো দেখো, আমি যদি সলভ না করতাম তাহলে ভুল কিন্তু দেখে যেত। সো দেখো, এগুলো এই ধরনের যোগ বিয়োগ ভুল হলে এগুলো কিন্তু নিজেই বুঝে নিবা, ঠিক আছে। এটা যে কোনো রেকর্ড আমার প্লাস অন্য যে কোনো টিচারের বা যে কোনো চ্যানেলে এই ধরনের মিস্টেক হতেই পারে, কারণ আমরা এখানে তো কোনো স্লাইডের ক্লাস নিচ্ছে না যে ভুল থাকবে না, আমরা লাইভ লিখতেছি, আবার কথা বলতেছি, রেকর্ড করতেছি। সো এট এ টাইম অনেকগুলো কাজ করা হচ্ছে, সেজন্য কিছু মিস্টেক হবেই। সো এখানে কি ভুল হয়েছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে 8i2 মাইনাস 2i2, তাহলে এটা প্লাস 6i2 হবে, প্লাস, এটা হবে প্লাস, মাইনাস হবে না, ঠিক আছে। সো এটা ইকুয়েশন আমরা চেঞ্জ করে ফেলি। আমাদের অ্যান্সারও চেঞ্জ হয়ে যাবে, আশা করি আর কোথাও ভুল নাই। তো আমি এটা ইয়া করেই দেখি, তাহলে আমাদের i1 i2 এগুলো সব চেঞ্জ হয়ে যাবে। সো i1 আসতেছে হচ্ছে 1/6 এম্পিয়ার, ইউনিট অবশ্যই দিতে হবে, এটা 1/, minus 1/18, আর i3 আসতেছে minus 1/6। এটা যদি minus 1/6 হয় তাহলে এটা হবে প্লাস 1/6। সেটা যদি 1/6 হয়, আমার এখানে 0.5 বসানো যাবে না, এখানে বসাতে হবে 1/6, এই 6 উল্টে গিয়ে এখানে হবে 6, আমাদের অ্যান্সার মিলছে। সো দেখো, আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা থেভেনিন রেজিস্ট্যান্সটা 6 ওহম, ঠিক আছে। তাহলে থেভেনিন রেজিস্ট্যান্স হয়ে গেল। আশা করি বুঝতে পারছি সবাই। কারো কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করবে, আমি রিপ্লাই দিব ইনশাল্লাহ, ঠিক আছে। সো পুরো ভিডিওটা অবশ্যই দেখে কমেন্ট করবে, ওই যে কারণ ধরো আমি পড়াতে পড়াতে কোনো লাইনে তুমি বুঝতে পারছো ভুল হচ্ছে, সো তুমি তখনই আবার কমেন্ট করতে মারো না, তুমি লেকচারটা অবশ্যই দেখবে। সো তোমাদের আরেকটা টিপস শেয়ার করি, অনলাইনে লেকচার দেখার নিয়ম কি? এটা কি মুভি দেখার মতো, এটা কি সিনেমা দেখার মতো, নাকি কি কি করব আমরা? আমরা তো দেখে গেলাম, বুঝলাম সবই, ওকে পরীক্ষা দিয়ে কিচ্ছু পারলাম না, ডাব্বা মারলাম। তো এটা ডাব্বা মারার একমাত্র কারণ হচ্ছে তুমি এটা মুভির মতো করে দেখে গেছো, অথবা বান্ধবীর সাথে ভিডিও কলের মতো খালি আলাপ করে গেছো, বুঝছো। সো আমাকে তো দেখতে পাচ্ছ না, লাভ নেই। সো তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমি যা যা বলতেছি মুখ দিয়ে যে শব্দ বের হচ্ছে, তুমি খাতায় লিখবা, খাতায় লিখবা, খাতায় লিখবা। মনে করো তুমি ক্লাসে বসছো, তোমার সামনে যে ল্যাপটপ বা মোবাইল আছে এটা হচ্ছে হোয়াইট বোর্ড, আর বয়েসের ভিতরে আমি টিচার আছি। এখন আমি যা লিখবো, যা বলবো, যা লিখবো, যা বলবো, দুইটাই, যা লিখবো, যা বলবো, শুধু আমি না, যে কোনো কোর্সের জন্য, যে কোনো লেকচারের জন্য, ইউটিউব থেকে শিখতে চাইলে এটাই একমাত্র উপায়, তোমার খাতায় লিখতে হবে এবং লেখাটা অনেক সুন্দরভাবে নোট করার মতো বইয়ের মতো করে লিখতে হবে। এর কোনো বিকল্প নেই, এর কোনো বিকল্প নাই। তাহলে আমরা আরটিএস বের করা শিখে ফেললাম কিভাবে, যখন ডিপেন্ডেন্ট সোর্স থাকবে। তাহলে ডিপেন্ডেন্ট সোর্স থাকলে আরটিএস বের করাটা ভালোই ঝামেলার মনে হচ্ছে, রাইট। এটা বেশি ঝামেলা হওয়ার আরেকটা কারণ, সেটা হচ্ছে আমাদের 3টা কারেন্ট, 3টা লুপ হওয়ার ফলে এটা বেশি ঝামেলা হয়ে গেছে। 3টা লুপ না হয়ে যদি 2টা লুপ হতো, ইজিলি সুন্দর মতো করতে পারতাম। সো যাই হোক, আমরা চলো ভিটিএসটা করি। ভিটিএস করার জন্য এখন কি, ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স কিছুই বাদ দেওয়া যাবে না, সবই থাকবে, কিন্তু এবি টার্মিনালটাকে ওপেন করে দিতে হবে। তো আমি আর নতুন করে সার্কিট রাখতেছি না, বইয়েরটাই দেখাচ্ছি, কারণ ভোল্টেজটা হচ্ছে আগের মতোই, ভোল্টেজের কোনো নতুন নিয়ম আসবে না। তাহলে এখানে এ বিন্দু, এখানে বি বিন্দু, এই দুই বিন্দুর মধ্যে যে ভোল্টেজ সেটা আমরা বের করবো, সেটা ওপেন সার্কিট করলাম। এটা এই ম্যাথের জন্য এটা ওপেন সার্কিট করাইছিল, তোমাকে নতুন করে করা লাগবে না। যদি এখানে আরএল দেওয়া থাকে তুমি এটাকে ওপেন করে নিবা, ঠিক আছে। সো আরএল দেওয়া থাকলে এখানে এটা ওপেন করে নিবা। তাহলে এটা ওপেন করলাম, আর বাকি যা আছে সব সেম টু সেম এখানে প্লট করা হয়েছে, সব সেম টু সেম এখানে
প্লট করা হয়েছে, ঠিক আছে। এখন তুমি মেশ অ্যানালাইসিস করে কারেন্ট বের করবে। এখন বলতে পারো যে স্যার এটা কি আগের কারেন্টগুলো দিয়ে করা যাবে না? না, আগের কারেন্টগুলো দিয়ে করা যাবে না, এটা আবার নতুন করে নতুন মেশ অ্যানালাইসিস করতে হবে। সো বড় হোক কোনো সমস্যা নেই, তুমি শুধু পরীক্ষার জন্য চিন্তা করো না, পরীক্ষার সাথে সাথে পড়ালেখার জন্য শেখার জন্য কিছু ট্রাই করো, ঠিক আছে। পরীক্ষা আসবে কিনা সেটা আমি বলে দিলাম, পরীক্ষা আসবে না, তুমি পড়লে না, কি লাভ হয়েছে তোমার? কিচ্ছু লাভ হয়নি। কোনো লাভ হয়েছে জীবনে? কোনো মানে কি? পরীক্ষার কথা চিন্তা বাদ দাও, শিখতে আসছো শিখো, না শিখতে আসলে এখান থেকে লেকচার দেখা বাদ দিয়ে চিল করো, মুভি দেখো, সময় নষ্ট করার কিছু নেই। সেটা বড় কোয়েশ্চেন থেকে পরীক্ষা আসবে না ওই জন্য পড়বো না, বা পরীক্ষায় যে আসবে না তারও তো গ্যারান্টি নেই। এটা আজকের শিখা অন্য দিনের একটা প্রয়োগ, শিখতে হবে। সো না শিখে কোনো পার পাওয়ার উপায় নেই। তো যাই হোক, তাহলে এখানে মেশ অ্যানালাইসিস করলে I1 হচ্ছে ডিরেক্টলি 5 হয়ে যাবে, I1 সমান 5 এম্পিয়ার হয়ে যাবে। তাহলে একটা লুপ তো কমেই গেল, আর একটা লুপ এই যে এখানে অ্যাপ্লাই করো। আর Vx ইকুয়াল টু এটাও লিখে রাখো, Vx ইকুয়াল টু এখানে হচ্ছে লুপ -4I2, আর এখানে একটা লুপ অ্যাপ্লাই করো, এখানে একটা লুপ অ্যাপ্লাই করো। তো দুইটা লুপ অ্যাপ্লাই করলে I3 এবং I2 চলে আসবে। I1 এর বেরোতে পেয়ে গেছে অলরেডি, ঠিক আছে। সো এখান থেকে সব কারেন্ট পেয়ে গেলাম। সব কারেন্ট পাওয়ার পর কি করবা? সব কারেন্ট পাওয়ার ধরো আমি এখন, তুমি অলরেডি I1 I2 I3 বের করতে পারো, বের করছো, বইয়ে করাই আছে, না দেখেই করবা। তুমি করার পর কি করবা? করার পর কি করবা? করার পর এখানে এই লুপে কেভিএল অ্যাপ্লাই করবে, এই লুপে। তাহলে এই লুপে কেভিএল অ্যাপ্লাই করলে 2 × 0, এই যে এই 2, এটার ভিতরে কোনো কারেন্ট হচ্ছে না, জন্য 0, প্লাস 6, এই যে 6 এর ভিতরে কারেন্ট হচ্ছে I2, তারপর মাইনাস ভিইউসি না লিখে ভিটিএইচ লিখবো, এটাকে আমরা ইকুয়াল টু যে ভিটিএইচ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে ভিটিএইচ সমান 6I2, I2 এর ভ্যালু অলরেডি বের করছো না তুমি? এই যে I1 I2 বের করতে বললাম, I2 বের করছো, সেখান থেকে এই যে দেখো I1 5, I2 10/3, তাহলে VTH হবে 6I2, সেটা হচ্ছে 20 ভোল্ট। তাহলে সার্কিটটা ড্র করলে 20 ভোল্ট। তাহলে এই যে এত বড় একটা সার্কিট ছিল, এটাকে আমরা সিম্পল করে একটা রেজিস্ট্যান্স, একটা এই যে এত বড় একটা সার্কিটকে আমরা সিম্পল করে একটা রেজিস্ট্যান্স এবং একটা ভোল্টেজের মাধ্যমে এক্সপ্রেস করতে পারছি। এই পারাটার নামই হচ্ছে থেভেনিন থিওরেম, যার মাধ্যমে পারছে সেটাই থেভেনিন থিওরেম। সো তুমি প্র্যাকটিস প্রবলেম এটা এখনই করো, এখনই করো, এখনই করো, করে অ্যান্সারটা মিলে, এখানে অ্যান্সার দেওয়াই আছে। সেটা খুবই সিম্পল। এটা যেটা করে সেটা হচ্ছে সহজ হবে। কেন সহজ হবে দেখো, যখন আরটিএস বের করবা তখন এটা হয়ে যাবে শর্ট, তাহলে এটা বাদ হয়ে গেল, এটা বাদ। তারপর বাকি থাকবে হচ্ছে হলো এটা থেকে যাবে, কিন্তু এটা বাদ দেওয়া যাবে না। তারপর এখানে একটু 1 ভোল্টের ব্যাটারি চিন্তা করবা, তারপরে এখানে একটা লুপ, এখানে একটা লুপ, এখানে একটা লুপ, তিনটা লুপ। এটা কিন্তু শর্ট, ওপেন না, কিন্তু এটা শর্ট হবে। সো এটা একটা লুপ, এটা একটা লুপ, এটা একটা লুপ, তিনটা লুপ অ্যাপ্লাই করবো, তিনটা কারেন্ট পাবা। তারপরে এইখানে যে কারেন্ট I, সেইটা দিয়ে 1কে ভাগ করবা, রেজিস্ট্যান্স পেয়ে যাবা। তো এটা হচ্ছে প্রথম কাজ আরটিএস বের করার জন্য। তারপর দ্বিতীয় কাজ হচ্ছে ভিটিএস বের করা। ভিটিএস বের করার জন্য কি করবা? ভিটিএস বের করার জন্য সার্কিট যেরকম আছে সেরকমই থাকবে, কোনো চেঞ্জ করা যাবে না। এইটা একটা লুপ ধরবা, এখানে একটা লুপ ধরবা, এটা I1 ধরবা, এটা I2 ধরবা। এখন নতুন I1 I2 বের করবা দুইটা লুপে। তারপর এখানে একটা ভোল্টেজ ভিটিএস ধরে এই লুপে কেভিএল অ্যাপ্লাই করবা। তাহলে ভিটিএইচ ইকুয়াল টু আসবে 4I2, এই যে এটা হচ্ছে I2, 4I2 লুপ 2 এর কারেন্ট। সেটা করবা, অ্যান্সার পেয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তো মেশ অ্যানালাইসিস পারলে তুমি সার্কিট অ্যানালাইসিসের মোটামুটি 50% পারবা, বুঝছো? বাকিটুকু হচ্ছে তোমার প্র্যাকটিস, তোমার কনফিডেন্স। আশা করি বুঝতে পারছো। সো তুমি প্র্যাকটিস প্রবলেম এটা করবা। থেভেনিনে মনে হয় না আর তেমন কিছু আছে এখানে। এখানে একটা ম্যাথ স্টেপ বাই স্টেপ করে দিয়ে রাখছে তোমাদের বোঝানোর সুবিধার জন্য, সেইটাও তুমি করাই আছে, এটা এক্সাম্পল হিসেবে তুমি দেখতে পারো। তারপর এখানে এই প্র্যাকটিস প্রবলেমটাও দেখতে পারো। এই প্র্যাকটিস প্রবলেমটা খুবই ছোট একটা প্র্যাকটিস প্রবলেম, সো এটাও তুমি একটু করবে, ঠিক আছে? সো তোমার এই দুইটা কাজ। কারো কোনো প্রবলেম হলে কমেন্ট করবে, ওই ভিডিও লিঙ্ক যেটা দিব, সরি ইউটিউব চ্যানেলের যে কমেন্ট, সেই কমেন্টে হচ্ছে হলো আমি রিপ্লাই দিব, অথবা যদি মনে হয় যে কোনো ম্যাথ করে দেওয়া উচিত আমার, করে আবার এই
লেকচারের সাথে পরবর্তী লেকচারের সাথে অ্যাড করে দিব। সো সবাই ভালো থাকো। আমাদের এই লেকচারটা অলরেডি 45 মিনিটের মতো হয়ে গেছে, তো সেই জন্য আমি আর নর্টন থিওরেমে যাচ্ছি না। নর্টন থিওরেম আর থেভেনিন থিওরেম সেম, সো ভয় পাওয়ার কিছু নয়। থেভেনিনটাকে খুব ভালোভাবে করো, পরের লেকচারটা হয়তো 20 মিনিটেই শেষ হয়ে যাবে। সো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।